10 ক্লাসে পড়তে থাকাকালীন সকলের সামনে কষিয়ে পার্থের গালে যে চড়টা মেরেছিল উকিল দেবেশ সেনগুপ্তের মেয়ে দেবাঞ্জনা সেনগুপ্ত, আর তারপর পার্থের বাবাকে ডেকে বাজারে দেবেশ সেনগুপ্ত যে চরম অপমানজনক কথাগুলো শুনিয়েছিল পার্থ সম্পর্কে, সেই দেবেশ সেনগুপ্ত ও তার মেয়ের অতিরিক্ত অহংকার আর ঔদ্ধত্য চুরমার করে দেওয়ার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল পার্থ। আর এই চরম অপমানের প্রতিশোধ নিতে তার সাথে হাত মিলিয়েছিল তার প্রাণের দুই বন্ধু যিশু আর তন্ময়। এভাবেই কড়াই গণ্ডায় হিসেব নিকেশ নিতে ঝাঁপিয়ে পড়েছিল ওরা। এদিক থেকে গুরু পার্থ বনাম পূর্বাভাস মুখার্জির ইনস্ট্রাকশন মতো আর এক এক করে ব্যাটিং করে একের পর এক ছক্কা মেরে চলছিল তাদের বন্ধুগণ। দেবাঞ্জনা বাদে সকলেরই বয়ফ্রেন্ড হয়ে গেছে, এই কথাটা মেঘনা আর দীপশিখার কাছ থেকে জেনে নিয়েছিল গল্পের ছলে যিশু আর তন্ময়। যিশু জিজ্ঞাসা করে উঠেছিল মেঘনাকে অবাক চোখে, আরে আমি তো ভাবতেই পারছি না দেবাঞ্জনার মতো একজন সুন্দরী শিক্ষিতা, যে চলা বলা কথাবার্তায় এতটা আকর্ষণীয়, এতটা স্মার্ট, অবশ্য যা তোমাদের কাছ থেকে শুনেছি, এখনও তার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি তো ভাবতেই পারছি না। যা, এটা হতেই পারে না। হয়তো তোমাদের বলতে চাইছে না এখনই, ভালো করে মিলেমিশে 100% শিওর হয়ে তবেই হয়তো বলবে তোমাদের, আর পরিচয়ও করিয়ে দেবে তোমাদের সাথে। ও তোমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী, ওর ব্যাপারে তোমার কাছ থেকে এত সব কথা শুনে ও ফটো দেখেই বলতে বাধ্য হচ্ছি। মেঘনা রেগে উঠল, আমার থেকে আমার বান্ধবীকে তুমি ভালো চেনো নাকি? আমরা 4 জন প্রাণের বন্ধু, প্রত্যেকের সাথে আমরা মনের কথা শেয়ার করে চলি সব সময়, আর আমাদের বন্ধুত্ব ভীষণ স্ট্রং। না বুঝে উল্টোপাল্টা কমেন্টস করো না তো। যাব বাবা, আমি এমন কি বলেছি? আর তাছাড়া তুমি বলো না এতদিনে ওর একটাও বয়ফ্রেন্ড জোটেনি, যখন তোমাদের বাকি বন্ধুদের সবারই জুটে গেছে। যিশুর কথায় মেঘনা ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে গর্জে উঠল প্রতিবাদের সুরে, সকলেরই বয়ফ্রেন্ড জোটাতে হবে এর তো কোনো মানে নেই। তারপরই গলার স্বর একটু নামিয়ে বলল, ওর মতন মেয়ের বয়ফ্রেন্ড সেরকম পাওয়াও মুশকিল। মানে? যিশু ঠোঁটের কোনায় হাসি টেনে অবাক চোখ নিয়ে বলল, মানেটা হলো ওর লেভেলের বয়ফ্রেন্ড তো ওকে পেতে হবে, যাকে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে নেবে নাকি ও? তাছাড়া দেবাঞ্জনা খুব চুজি, অন্যদিকে ওর বাবাও তো নামকরা একজন উকিল। জিও পার্থ, জিও। যতটুকু এই মুহূর্তে জানার ছিল মহারানীর বিষয়ে তা জানা হয়ে গেছে। মনে মনে বলেই মেঘনাকে জড়িয়ে ধরল যিশু, আদর করে বলল, ওরে বাবারে, দেবাঞ্জনার প্রাণের বান্ধবী আমার গার্লফ্রেন্ডটিও তো কম নয়। এত রেগে যাওয়ার কি আছে ডার্লিং, আমি তো জাস্ট মজা করছিলাম। তন্ময় একটা কফি শপে বসে দীপশিখার মুখ থেকে দেবাঞ্জনার গুণগান শুনতে শুনতে মাঝপথে হঠাৎই জিজ্ঞাসা করে উঠল কৌতূহল দেখিয়ে, আচ্ছা তোমার এত দামি দেমাকি বান্ধবীটির এখনো কোনো বয়ফ্রেন্ড জোটেনি কেন বলতে পারো? না মানে ফটো দেখে আর তোমার থেকে গল্প শুনে আমার মনে এই প্রশ্নটাই আসছে বারবার, তাই জিজ্ঞাসা করলাম আর কি। দীপশিখা হেসে বলল, ওর সহজে কাউকে পছন্দ হয় না, এত লম্বা লাইন ওর পেছনে, কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী তো পেতে হবে। আর তাছাড়া দেবাঞ্জনা ভীষণই ভালো মনের একটা মেয়ে, এত কোয়ালিটি থাকা সত্ত্বেও ওর মনের ভেতরে এতটুকু অহংকার নেই। তন্ময় কথাটা শুনে কফিতে চুমুক দিয়ে উঠতে না উঠতেই ভীষণ জোরে কেশে উঠল। দীপশিখা সাথে সাথে বলল, আস্তে আস্তে, এত গরম কফি মুখে দাও কি করে জানি না। নিজেকে একটু সামলে নিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে বলল তন্ময়, ওহ এই কথা, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আসলে তোমার প্রাণের বান্ধবী বলে ভালোবেসে এসব কথা বলছো। তবে আমি একটা কথা বুঝতে পারছি না কিছুতেই দীপা, এত ডিমান্ড থাকা সত্ত্বেও ওনার কোনো অহংকার নেই মনের মধ্যে, এটা তো ঠিক মানতে পারলাম না। দীপশিখার কথাটা গায়ে লাগতেই অভিমানী কণ্ঠে বলে উঠল সে, তোমাকে মানতে কে বলেছে? তুমি তোমার মতন থাকো না, আমার বান্ধবীর ব্যাপারে ফোরন কাটতে এসো না তো। এখনো কিন্তু তুমি ওকে সামনাসামনি দেখোনি বা আলাপ পরিচয় হয়নি, তাই না দেখে না শুনে উল্টোপাল্টা মন্তব্য করতে এসো না। বাবা, এত দরদ বন্ধুর জন্য? তার সিকি ভাগও যদি আমার জন্য অবশিষ্ট থাকতো তাহলে ধন্য হয়ে যেতাম।
পেছনে লেগে কথাগুলো বলতেই দীপশিখার মুখখানা লজ্জায় লাল হয়ে উঠল। মুখ নামিয়ে আস্তে করে বলল, বড্ড হিংসুক তুমি। দীপশিখার মুখ থেকে দেবাঞ্জনা দেবীর সম্পর্কে যতটুকু জানার ছিল মোটামুটি জানা হয়ে গেছে তন্ময়েরও। মনে মনে ভাবল, দেবাঞ্জনা দেবী তো ভালোই বশ করেছেন ওনার বাকি 3 বান্ধবীদের। এটাও একটা বিরাট যোগ্যতা ওনার। পার্থর চ্যানেলে টাইম মতন সব খবর পৌঁছে চলল। এরপর একদিন সকলে মিলে ঠিক করলো কোনো একটা কফি হাউসে গিয়ে সকলে মিট করবে। সেখানে সকলের সাথে সকলের ভালো করে আলাপ পরিচয় হবে। কারণ সাত্বিকা আর দিয়া ছাড়াও এখন মেঘনা আর দীপশিখারও বয়ফ্রেন্ড হয়ে গেছে, শুধুমাত্র দেবাঞ্জনা ছাড়া। সকলেই এরোর সাথে কথা বলে নিয়ে প্ল্যান করে এক রবিবার দেখে কফি হাউসে মিট করলো। দিয়ার বয়ফ্রেন্ড প্রতীক টুকটাক জোকস মেরে চলছিল। ওদিকে সাত্বিকার বকবকানি আর শেষ হয় না। দিয়া হেসে ধমকে বলল, এই তুই একটু থাম না রে, অভ্রকে তো কিছু বলতে দে। অভ্রকে খোঁচা মেরে বলল সাত্বিকা, এই তুমি কিছু বলো তো। শুধু এক আমার সাথে থাকলে তাও কিছু বার হয় তোমার মুখ থেকে, আর বাইরে অন্যের সামনে এলে একেবারে মুখে কুলু পেটে বসে থাকো, দোষ পড়ে আমার। হেসে অভ্র বলে, তুমি একাই তো পুষিয়ে দিচ্ছ, চান্স কোথায় আমার? উফ, তোরা একটু থামবি প্লিজ, এত ঝগড়া করিস না তো সব জায়গায় গিয়ে। অভ্র তো ঠিক কথাই বলেছে, তুই ওকে সুযোগ দিস কোথায় কথা বলার? ঈষৎ হেসে সাত্বিকার দিকে চেয়ে ধমকে উঠল দেবাঞ্জনা। হালকা এক কালারের পার্পল শিফন শাড়ির সাথে সেম কালারের প্রিন্টের ডিজাইনার স্লিভলেস ব্লাউজ আর স্টাইল করে কাটা পিঠ পর্যন্ত সামান্য ব্রাউনিশ কালার মেশানো লং লেয়ার কাট খোলা চুলে লম্বা ফর্সা স্লিম এবং অদ্ভুত রকমের স্বপ্ন সুন্দরী দেবাঞ্জনা সেনগুপ্ত সেদিন প্রথম দেখা সকল পুরুষদের চোখেই ভীষণভাবে আকর্ষণীয় হয়ে উঠেছিল। তার মার্জিত কথাবার্তা, মাঝে মধ্যে গজ দাঁত বার করে মিষ্টি হাসি এবং কথার ধরন ধারণ সুন্দরী দেবাঞ্জনার ভেতরের অদ্ভুত এক ধরনের পার্সোনালিটি আর স্মার্টনেসের পরিচয় দিয়ে চলছিল। মেঘনা আর দীপশিখা পরিচয় করিয়ে দিল সবার সাথে যিশু আর তন্ময়কে। সকলেই একে অপরের সাথে হাত মেলালো। তবে যিশু আর তন্ময় প্রথম থেকেই মুগ্ধ চোখে লক্ষ্য করে চলছিল মহারানী দেবাঞ্জনা দেবীকে। কতদিন আগের সে স্কুলে পড়া টিনেজার দেবাঞ্জনা এখন অ্যাডাল্ট হয়ে গেছে। চেহারা আর তার সাজগোজের মধ্যে কত জৌলুস ঠিকরে বেরোচ্ছে। সকলের কথাবার্তার মধ্যে দিয়ে আড়াল করে চট করে দেবাঞ্জনার কয়েকটা ফটো তুলে নিল যিশু তার মোবাইলে, আর সাথে সাথে পাঠিয়ে দিল বস পূর্বাভাসকে। মনে মনে বলল, আমাদেরকে তো একেবারে চিনতেই পারছে না সে, তা চিনবে কি করে? দেমাকে তো কোনোদিনও কারো দিকে চোখ তুলে তাকিয়েছে নাকি সে? মানুষকে তো মানুষ বলেই গণ্য করতো না রূপের অহংকারে। শুধুমাত্র বেচারি পার্থর গালে চড়টা মারতে গিয়ে ভালো করে তাকে দেখে নিয়েছিল। বোকা বোকা এক মুখ নিয়ে দেবাঞ্জনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল যিশু আমতা আমতা করে, যদিও আগে থাকতে ওদের প্রেমিকাদের থেকে সব কিছু শুনে নিয়েছিল সে আর তন্ময়। এক্সকিউজ মি, প্লিজ কিছু মনে করবেন না। না মানে, আপনার বয়ফ্রেন্ড আসেনি আজ? ব্যস্ত নাকি কোনো কাজে? তন্ময় ছাড়া সকলেই বেশ জোরে হেসে উঠল। পাশে বসে থাকা সাত্বিকা দেবার গাল টিপে হেসে ফস করে বলল, আচ্ছা কি আশ্চর্য, আমাদের এই দেবার বয়ফ্রেন্ড যে সে কেউ হবে নাকি? কি মেয়ে, দেখতে হবে তো। প্রতীক সাথে সাথেই কথাটাকে কেড়ে নিয়ে দুহাত তুলে সকলকে থামতে বলে কৌতুকের সুরে জিজ্ঞাসা করে উঠল, অর্ডার অর্ডার, তার মানে আমরা সব যে সে কেউয়ের দলে পড়ি, তাই তো সাত্বিকা? সেটাই তো তুমি মিন করতে চাইলে, তাই না? তন্ময় মনে মনে মুখ ভ্যাংচালো। এই চামচাগুলোকেও জোগাড় করেছেন মহারানী অহরহ তেল দিয়ে যাওয়ার জন্য ওনার পেছনে। দেবাঞ্জনা এবারে সাত্বিকার দিকে এক অহংকারী মুখ নিয়ে তাকালো। ঠোঁটে অমায়িক হাসি নিয়ে ভ্রুকুচকে বলল, এই শোন, তুই বিচার করার কে রে? যে সে কাউকে কপাল গুনে ভালো পেয়ে গেছিস তো, তাই কোনো মূল্য দিতে চাইছিস না। ওপাশ থেকে অভ্র তৎক্ষণাৎ দেবাঞ্জনার দিকে চেয়ে গলার স্বর চড়িয়ে হেসে বলল, এই যে একেবারে ঠিক সময়ে ঠিক দানটা দিয়েছ তুমি দেবাঞ্জনা, আই অ্যাম প্রাউড অফ ইউ। দীপশিখা ভ্রু নাচিয়ে বলল সাত্বিকার দিকে চেয়ে হেসে। কি ব্যাপার সাত্বিকা, আসল সময় কেমন উত্তরটা পেলি? চুপচাপ লোকেরাই বুদ্ধিমান হয় বেশি, বুঝলে তো? পাশ থেকে এবারে তন্ময় টিপ্পনি কাটল সকলের দিকে চেয়ে।
ও তাই বুঝি? তাহলে তো বেশি কথা বলে শুধু শুধু বোকামির পরিচয় দিয়ে কোনো লাভ নেই, তাই না? যিশু তন্ময়ের দিকে চেয়ে চোখ মেরে বলল, একদম ঠিক কথা বলেছেন আপনি, বুঝলেন তো? দিয়া ফস করে হেসে বলল, এখানে আপনি আজ্ঞে বলে কিছু হয় না স্যার, শুধু তুই বা তুমি চলে। প্রতীক জ্ঞান দেওয়ার ভঙ্গিতে তন্ময় আর যিশুর দিকে চেয়ে মুচকি হেসে বলল, শোনো, মেয়েদের না একদম বিশ্বাস করবে না, বুঝতে পেরেছ? ওরা না কিন্তু ভীষণই সন্দেহবাতিক হয়, তাই যা করবে বা বলবে একটু বুঝে শুনে করবে। হ্যাঁ। পাশে বসা দিয়া সাথে সাথে প্রতীককে জোরে চিমটি কেটে বলল, ওফ, তুমি একটু চুপ করবে, বড্ড ফালতু বকো তুমি। চাইনিজ ডিশ অর্ডার করেছিল ওরা সকলে মিলে শেয়ার করে। খাওয়া দাওয়া ও গল্প আড্ডা মারতে মারতে রাত বেড়ে চলল। ঘড়ির কাঁটাও ঘুরে চলল এই আড্ডার মধ্যে দিয়ে। খাওয়া শেষ করে এক এক করে সব উঠে পড়ল। তারপরে গুড নাইট, বাই, সি ইউ সুন বলে যে যার মতো বেরিয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। দেবাঞ্জনা ভালো মুড নিয়ে বাড়ি ফিরে এসেছিল সেদিন। বাড়িতে ফিরে মোবাইলটা অন করতেই দেখল সে অনেকদিন বাদে আবারও সেই একই মেসেজ, তবে অন্য আরেকটা নাম্বার দিয়ে। দেবাঞ্জনা, আই লাইক টু বি ইয়োর ফ্রেন্ড। পূর্বাভাস। ওহো, এতবার নাম্বারগুলো ডিলিট ও ব্লক করে দেওয়া সত্ত্বেও নানাভাবে নানান নাম্বার দিয়ে এই একই কথা লিখে চলেছে তো লোকটা। বদ্ধ পাগল নাকি? আজকের ভালো মুডটাই অফ করে দিল লোকটা। মাথাটা চরচর করে গরম হয়ে উঠতে লাগলো দেবাঞ্জনার। এবারে আর ডিলিট করল না সে। মনে মনে বলল, না, আর পারা যাচ্ছে না, এবার একটা মোক্ষম জবাব দিতে হবে লোকটাকে। মোবাইলটাকে তুলে ধরে মেসেজ করতে লাগলো সে। আপনি এত নির্লজ্জ বেহায়া কেন বলুন তো? আমি না জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন এরকম একগুঁয়ে বেহায়া কান কাটা লোক দেখিনি, বুঝলেন তো? আপনি কি চান বলুন তো সত্যি করে পূর্বাভাস বাবু? এর আগে তো স্পষ্টভাবে আমার সব কথা আপনাকে আমি জানিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করেননি নাকি সেই কথাগুলো? একটু থেমে নিয়ে আবারও লিখল দেবাঞ্জনা, তাছাড়া আমাকে এভাবে আর বিরক্ত করতে অনেকবার করে বারণ করে দিয়েছিলাম আপনাকে। তা সত্ত্বেও আপনি আমাকে কেন বারবার নক করছেন? কেনই বা আমার পেছনে পড়ে রয়েছেন ছিনে জোকের মতো? আমার বলা এই সহজ কথাগুলো কি আপনি বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? কোনটা? দেবাঞ্জনা, আপনি এত সুন্দরভাবে এবং সহজভাবে গুছিয়ে কথাগুলো বলেছেন আমাকে, এটা তো বুঝতে অসুবিধে হওয়ার কোনো কারণ নেই ম্যাডাম। কেন বুঝতে পারবো না? শুধু আপনি কেন, আজকাল বেশিরভাগ মেয়েদেরই প্রচুর পরিমাণে ওয়েল উইশার বন্ধু বান্ধবী থাকে, যারা যে কোনো শুভ ব্যাপারে কথায় কথায় নানাভাবে তাদেরকে উইশ করে, বরং না করলেই অভদ্রতা দেখায়, মানে কোনো রকম ম্যানার্স জানে না। সেই হিসেবে জানি আপনার প্রচুর ওয়েল উইশার বন্ধু বান্ধবী রয়েছে, যেটা আপনি সেদিন খুব গর্বের সাথে মেসেজ করে আমাকে জানালেন। পূর্বাভাস। অবশ্যই ভুল কি লিখলাম? দেবাঞ্জনা, না না, ভুল কিছু লেখেননি। তবে আপনি তো আমার কথাটা পুরোপুরি না শুনেই আপনার অসংখ্য ওয়েল উইশার বন্ধু বান্ধবীদের সাথে আমাকে একরকম জড়িয়ে ফেলেছেন, আর আপনার প্রচণ্ড ব্যস্ততার কথা জানিয়ে আপনাকে আর বিরক্ত না করতে লিখেছেন। সেটা যে আপনি কত বড় ভুল করেছেন তা আপনি নিজেও জানেন না। পূর্বাভাস মানে কি বলতে চাইছেন আপনি? আপনার কথার তো কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না আমি। একটু পরিষ্কার করে খুলে বলবেন প্লিজ। দেবাঞ্জনা, নিশ্চয়ই বলবো। সেই সময়টুকুই তো সেদিন আপনি আমাকে দেননি। ঝট করে কিছু না বুঝেই আরও 10টা সাধারণ অশিক্ষিত মেয়ের মতন রেখে দিলেন। কি? আপনি আমাকে সাধারণ অশিক্ষিত মেয়ে বলছেন? আপনার সাহস হয় কি করে এভাবে কথা বলার আমার সাথে? ভদ্রভাবে কথা বলুন, আর যা বলবার তা খুব তাড়াতাড়ি বলে ফেলুন তো। আমার সময়ের অনেক মূল্য আছে, আপনার নাইবা থাকতে পারে আলতু ফালতু কথা বলা ছাড়া। দেবাঞ্জনা রাগে ফেটে পড়ে সে লোকটার অপমানজনক কথায়। আপনি বা এত রেগে যাচ্ছেন কেন? একটু শান্ত হন আগে, আর ধৈর্য ধরে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার অনেক ওয়েল উইশার বন্ধু বান্ধবী রয়েছে, আমি মানছি, কিন্তু সত্যিকারের হিতাকাঙ্ক্ষী মানে আপনি যাতে জীবনে কোনো বিপদের মধ্যে না পড়েন সেরকম খাঁটি শুভাকাঙ্ক্ষী বন্ধু কি আছে আপনার জীবনে? মানে যে আপনার জীবনে যে কোনো বিপদ আসার আগেই আপনাকে বিপদ সংকেত জানাতে পারবে। আচ্ছা, আপনার ধান্দাটা কি বলুন তো? এই কথাগুলো বলে আপনি কি অন্যভাবে আমাকে হাতে করতে বা ব্ল্যাকমেল করতে চাইছেন?
সেগুড়ে কিন্তু বালি আগেই বলেছি। দেবাঞ্জনা: শুনুন, আপনি কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন, সিরিয়াসলি। আপনি যেটা মিন করতে চাইছেন আমি সে লাইনের লোক নই। মনে রাখবেন, আমি আপনার বয়ফ্রেন্ড বা ভালোবাসার লোক হয়ে ওঠার ব্যাপারে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। ভুলেও এই কথাটা আপনি মনের মধ্যে আনবেন না। ধন্যবাদ। পূর্বাভাস। ওরে বাবা, লোকটা আবার মেজাজও দেখাচ্ছে, উল্টোপাল্টা ভুলভাল কথা বলে বেড়াচ্ছে, আবার অন্যদিকে নিজেকে বিরাট কিছু বলে জোর গলায় জাহির করতে চাইছে। পূর্বাভাস নিজেকে এবার একটু সংযত করে নিয়ে লিখল, আরে না না, আপনার থেকে আমি নিজেকে বেশি স্মার্ট ভাববো সেই চিন্তাধারা আমার যেন কোনোদিনও না হয়। তবে অবশ্য এই ব্যাপারেও কোনো রকম উল্টোপাল্টা বকছি না আমি। আপনাকে তো আমি প্রথম দিনই বলেছি, আমি জন্মের সময় থেকে একটা অদ্ভুত প্রতিভা নিয়ে জন্মেছি, অর্থাৎ যার নাম আমাকে অ্যাট্রাক্ট করে তার উপরে আমি ফোরকাস্ট করতে পারি। জানেন তো, আমার এই ঈশ্বর দত্ত প্রতিভা দেখে ছোটবেলাতেই আমার দাদু আমার নাম রেখেছিলেন পূর্বাভাস। পূর্বাভাসে লেখা শেষ না হতেই দেবাঞ্জনা লিখল, ওরে বাবা, তাই নাকি? একেবারে ঈশ্বর দত্ত প্রতিভা? তা কি এমন প্রতিভা শুনি? দেবাঞ্জনা: পূর্বাভাস একটু থেমে নিয়ে লিখল, শুনুন তাহলে। ছোট থেকে কোনো নাম আমাকে আকর্ষণ করলেই, আমি তার সামনে আসা কোনো বিপদ আসতে দেখলেই আগে থেকে বলে দিতে পারতাম। তারপর থেকে যত বড় হয়ে উঠছিলাম, যাদের নাম আমাকে আকর্ষণ করত তাদের মধ্যে কারো কোনো বিপদ আপদ আসতে দেখলেই তাকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতাম নানান উপায় বলে। অবশ্য তার চরিত্রের পছন্দ অপছন্দের দিকগুলো আমি জানতে পারতাম, এবং এখনও পারি। এটাও আমার চরিত্রের একটা বিশেষ গুণ। যাক, সে কথা অবশ্য নাই বা বললাম। আপনার নামটা আমাকে আকর্ষণ করেছিল বলেই এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। পূর্বাভাস: ওরে বাবা, আপনার গুণের তো শেষ নেই দেখতে পাচ্ছি। এত রকম প্রতিভা নিয়ে আপনি জন্মেছেন ভাবতেই পাচ্ছি না। শুধুমাত্র ঈশ্বর দত্ত প্রতিভা নয়, মনে হচ্ছে আপনি নিজেই স্বয়ং ঈশ্বর হয়ে এই ধরাতলে নেমে এসেছেন। দেবাঞ্জনা: এই দুনিয়াতে কারো ভালো করতে নেই, বুঝলেন তো? যাক, এখন আপনার ইচ্ছে, ভালো মনে করলে শুনবেন, নতুবা শুনবেন না। ইটস টোটালি আপ টু ইউ। পূর্বাভাস। দেবাঞ্জনা শেষের দিকের কথাগুলো শোনার পর ভীষণভাবে কৌতূহলী হয়ে উঠল। সাথে সাথে লিখল, ও তাই নাকি? তা কি কি জানেন আপনি আমার সম্পর্কে, জানতে পারি কি? দেবাঞ্জনা: পূর্বাভাস মনে মনে বলে উঠল হেসে, আসুন দেবী, আপনার চরিত্রটা তুলে ধরি এবারে সুন্দর করে। আমি কিন্তু স্পষ্ট কথা আবার পরিষ্কার করে বলতে ভালোবাসি। পরে এবার শুনে কিছু মনে করলে আমার কিন্তু তাতে কিছু যায় আসবে না। ভালো করে ভেবে দেখুন, আবারও সত্যিটা মেনে নিতে পারবেন তো? পূর্বাভাস: অবশ্যই পারবো, আপনি একবার বলেই দেখুন না, দেখি আপনি কতটা জানেন আমার সম্পর্কে। দেবাঞ্জনা: তবে শুনুন, আপনার নামের মধ্যে দিয়ে যেটুকু জানতে পেরেছি তা হলো, আপনার রূপ নিয়ে আপনি প্রচণ্ড গর্বিত, আর আপনি সাংঘাতিক দাম্ভিক আর অহংকারীও, আর এটাই আপনার বেসিক ক্যারেক্টার। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি আপনার রাগের মাথায় যা কিছু করে বা বলে বসতে পারেন, অতি অভদ্র অমানবিক আচার আচরণও করে বসতে পারেন, যার তার সাথে যে কোনো পরিস্থিতিতে। অবশ্য ছোটবেলায় আপনার রাগ আর দম্ভটা প্রবল ছিল, এটা অনেকটাই আপনি আপনার বাবার চরিত্রের থেকে রপ্ত করেছেন। ব্লাড রিলেশনের ব্যাপার তো, কি ঠিক মিলছে তো? পূর্বাভাস। দেবাঞ্জনা অবাক হয়ে ভাবতে লাগলো, কে এই লোকটা, আর আমার সম্পর্কে এত সব জানলই বা কি করে? আমার এই চার বান্ধবীরা ছাড়া আর তো কারো সাধ্য নেই আমার ব্যাপারে জানার। কি হলো, কিছু জানাচ্ছেন না যে? ঠিকঠাক মিলে যাচ্ছে নাকি? পূর্বাভাস: শুনুন, আমার না খুব ঘুম পাচ্ছে। রাতে জেগে জেগে আপনার এসব আবল তাবল ফালতু কথা শোনার মতন ফালতু সময় আমার নেই, বুঝতে পেরেছেন? গুড নাইট। দেবাঞ্জনা লাইনটা কেটে দিয়েই মোবাইলের সুইচটার সাথে সাথে অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল দেবাঞ্জনা। কিন্তু মনের ভেতরে একটা আতঙ্ক বয়ে যেতে লাগলো তার লোকটার কথা শুনে। কি করে তার চরিত্রের কথা জানতে পারলো লোকটা, আর এভাবে ফোরকাস্ট করে গেল এক নিঃশ্বাসে? কে এই লোকটা? অদ্ভুত তো। আর কি এমন আসন্ন বিপদের হাত থেকে উনি আমাকে বাঁচানোর কথা বলতে চাইছেন? কিছুই তো বুঝে উঠতে পারছি না। ও কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসেছে লোকটা, না পারছি ছাড়তে, না পারছি গিলতে।
কোত্থেকে হঠাৎ করে উদয় হয়ে এমন কয়েকটা কথা বলে দিয়ে গেল। একেবারে বিশ্বাস না করেও তো থাকতে পারছি না। সারা রাত ভালো করে ঘুমও হলো না দেবাঞ্জনার। দেবাঞ্জনা পরদিনই তার 3 প্রাণের বান্ধবীদের সাথে মোবাইলে পরপর কথা বলে নিয়ে সবার সুবিধে মতো একটা বড় শপিং মলে কফি শপে গিয়ে মিট করলো ওরা 4 জন। দেবাঞ্জনা শুকনো মুখ নিয়ে ওদের দিকে চেয়ে ভয় ভয় চোখে বলল, ব্যাপারটা সুবিধে মনে হচ্ছে না জানিস তো। সাত্বিকা সাথে সাথে বলল সান্ত্বনার সুরে, এই তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন বলতো? তোর মতো মেয়ে যদি নিজেই ঘাবড়ে যায় তাহলে আমরা কোথায় যাব বলতে পারিস? পাশ থেকে দীপশিখা ওর কথা কেড়ে নিয়ে বলল, এই শোন, তুই যত ভয় পাবি লোকটা তোকে আরও পেয়ে বসবে। তুই ওর মেসেজের আর কোনো উত্তর দিতে যাস না তো। ওই লোকটার মেসেজ দেখতে পেলেই ডিলিট করে দিয়ে সাথে সাথে ফোনের লাইনটা কেটে দিবি। আরে এতদিন ধরে তো নানান কথা শুনিয়েছিলাম, অনেক কড়া কড়া উত্তর দিয়ে ফোনের লাইনটাও কেটে দিয়েছিলাম, কিন্তু লোকটা যে এত চতুর বদমাইশ হবে আমি তো বুঝতেই পারিনি রে। রাগ দেখিয়ে বলল দেবাঞ্জনা। অনেক দিন ধরে তো কোনো আওয়াজ পাচ্ছিলাম না রে লোকটার, তোদের বলছিলাম না? ভাবলাম বুঝি আপদ বিদেয় হয়েছে। অনেকদিন পরে সেদিন ওই চাইনিজ রেস্টুরেন্টে সকলে মিলে একসাথে হয়ে আলাপ পরিচয় করে সত্যি আমার খুব ভালো লেগেছিল জানিস তো। দারুণ আড্ডা মেরে একটা ভালো মুড নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে মোবাইলটা অন করতেই টুং করে একটা আওয়াজ হয়ে মেসেজটা এসে পড়ল চোখের সামনে। পড়েই মাথাটা গেল প্রচণ্ড গরম হয়ে। উত্তেজনার সুরে বলে চলল দেবাঞ্জনা টেবিলের ওপরে ঝুঁকে পড়ে, ভীষণ ভীষণ চালু লোকটা জানিস তো, বেশ কায়দা করে কথা বলতে জানে। বলে কিনা ওনার দাদু নাকি ছোটবেলা থেকে ওনার অদ্ভুত ঈশ্বর দত্ত প্রতিভা থেকে ওনার নাম রেখেছিলেন পূর্বাভাস। সকলে হেসে উঠল একসাথে। মেঘনা চোখ কপালে তুলে বলল, ওরে বাস, গল্পটা ভালোই ফেদেছে তো লোকটা। দেবাঞ্জনা হাত তুলে বলল, আরও শুনবি? উনি নাকি আমার ওই ধরনের ওয়েল উইশার বয়ফ্রেন্ডের ক্যাটাগরির মধ্যে পড়েন না, যারা কথায় কথায় নানান শুভ ব্যাপারে উইশ করে চলে। বাপরে, অসম্ভব চালু তো লোকটা। উল্টো দিক থেকে দিয়া বলে উঠতেই দীপশিখা প্রশ্ন করে উঠল ভ্রু কুঁচকে, তা উনি কি ধরনের উইশ করার ব্যাপারে ঈশ্বর দত্ত প্রতিভা নিয়ে জন্মেছেন শুনি? আর বলিস না। ভয়ে ঘাবড়ে যাওয়া এক মুখ নিয়ে দেবাঞ্জনা বলে যেতে লাগলো 2 হাত নেড়ে, উনি নাকি যার নাম ওনার কাছে এন্ট্রাক্ট করে উনি শুধুমাত্র তার সেই নামের মধ্যে দিয়ে তার ব্যাপারে সব জানতে পারেন। মানে তার জীবনে বিপদ সংকেত আসা থেকে শুরু করে তার সব রকমের চারিত্রিক দোষগুণ এবং তার ফলাফল, এমনকি কার সাথে তার এই চরিত্রের এত মিল, সব কিছুই গড়গড় করে বলে যেতে পারেন। দিয়া ফট করে বলে উঠল হেসে, আরে বা, এ তো ভালো জ্যোতিষবিদ্যা জানে দেখছি। তন্ত্রমন্ত্রের সাধনা করে এসেছে মনে হয়। দেবাঞ্জনা হাত উঠিয়ে দিয়াকে থামিয়ে দিয়ে বলল, আর শোন না, এসব শুনে আমি একটু কৌতূহলী হয়ে উঠে আমার চরিত্র নিয়ে উনি কিছু বলতে পারেন কিনা জিজ্ঞাসা করতেই, উরি বাবা, এমন সব আমার চরিত্র নিয়ে হুবহু ফোরকাস্ট করে গেল লোকটা। সেটা শুনেই তো আমি বিরাট জোরে চমকে উঠলাম। কোনো রকমে বললাম, শুনুন, রাতে জেগে আপনার ফালতু আজে বাজে কথা শোনার মতো আমার একদম সময় নেই, গুড নাইট। বলেই সাথে সাথে লাইনটা কেটে মোবাইলের সুইচটা অফ করে দিয়েছিলাম। সাত্বিকা বলে উঠল অবাক চোখে, সাংঘাতিক ধুরন্ধর লোক তো মাইরি। অনেক ভেবেচিন্তে কিভাবে সুন্দরী মেয়েদের বশে করা যায় সেই লাইনে ভালো ট্রেনিং নিয়ে এসেছেন, আর ব্যবসাও চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, লোকটা তোর সম্পর্কে এত কথা জানলো কি করে? দিয়া প্রতীকের কথা টেনে নিয়ে বলল দেবাঞ্জনার দিকে চেয়ে, জানিস তো, তোর কথাটা নিয়ে প্রতীককে বলতে যেতেই ও ইয়ার্কি মেরে কি বলল জানিস? তোমার বন্ধুদের মধ্যে কেউ হয়তো লোকটাকে খবরটা পাচার করছে, যার জন্য লোকটা সব কিছু জানতে পারছে। শুনি আমি রেগে গিয়ে বলেছি, শোনো, উল্টোপাল্টা একদম কথা বলবে না আমার বন্ধুদের সম্পর্কে। তোমাদের ছেলেদের বন্ধুদের মধ্যে এসব হলেও হতে পারে, কিন্তু আমাদের বন্ধুদের নিয়ে খবরদার এই কথা মুখেও আনবে না, আর কোনোদিনও ইয়ার্কি মেরেও বলতে যাবে না। দেবাঞ্জনা সাত্বিকার দিকে চেয়ে করুণ মুখে বলল, এই শোন, তুই অভ্রকে একটু বল না রে, ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে এই লোকটার বিভিন্ন মোবাইল নাম্বারগুলো, আর কোত্থেকেই বা করছে সে। তাছাড়া লোকটা কে, কি করে, মানে লোকটার সমস্ত বৃত্তান্ত নারী নক্ষত্র সবকিছুই যেন যে করেই হোক খুঁজে বার করে। অভ্র তো কম্পিউটারের ব্যাপারে অনেক কিছুই জানে, তাই বলছিলাম আর কি। সাথে সাথে সাত্বিকা বলল, তুই একদম চিন্তা করিস না,
অভ্র দেখ ঠিক বার করে ফেলবে। দীপশিখা পাশ থেকে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে বলল আস্তে করে, এই শোন, আমাদের কেউ ফলো করে যাচ্ছে না তো সব জায়গায়? হয়তো লোকটা সব কিছু জানার জন্য আমাদের পেছনে স্পাইও লাগাতে পারে, বলা তো যায় না। উল্টো দিক থেকে মেঘনা বলে ওঠে সাথে সাথে, আরে ধুর, আমরা কখন কোথায় যাচ্ছি সেটা আমরা আর আমাদের বয়ফ্রেন্ডরা ছাড়া আর কারো পক্ষে জানার উপায় নেই, বুঝলি তো? দেবাঞ্জনা, তুই একদম ভাবিস না রে, এই লোকটাকে আমরা খুব তাড়াতাড়ি ধরে বার করবই। তুই একবারে নিশ্চিন্ত থাক, আর বার করার পরে ওর কি হাল হয় দেখ। ওপরওয়ালা হয়তো হেসে উঠেছিল সেই মুহূর্তে। মেঘনা আর দীপশিখা তো জানে না ওদের সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে। নানা রকম আলাপ আলোচনা ও আশা ভরসার মধ্যে দিয়ে দেবাঞ্জনাকে সান্ত্বনা দিয়ে ঘণ্টাখানেক বাদে উঠে পড়ল সকলে কফির সাথে সামান্য স্ন্যাক্স খেয়ে। তারপর থেকে রোজ রাত 10টা বাজতে থাকলেই দেবাঞ্জনার বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করতে থাকে, অজানা কি এক আতঙ্কে। কখন যে তার মোবাইলটা টুং করে বেজে উঠবে হঠাৎ করে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে পরদিন রাতে যিশু আর তন্ময় এক জায়গায় জড়ো হয়ে মোবাইলটা স্পিকারে দিয়ে ফোন করে সেদিনের গেট টুগেদারের কথা প্রথম থেকে এক এক করে সব জানালো তারা পার্থকে। যিশু প্রশ্ন করে উঠল, কিরে, দেবাঞ্জনা দেবীকে দেখলি ফটোতে? কি বুঝলি? যিশুর কথা শেষ হয়ে সারল না, তন্ময় ফোনটাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, আরে বাপস, এ আরেক দেবাঞ্জনা দেবী রে, সাংঘাতিক অ্যাট্রাকটিভ। সাজগোজ থেকে শুরু করে কথাবার্তার স্টাইল, তার চলন বলন একেবারে অন্যরকম, চমকে দিচ্ছিল সকলকে। পার্থ বলল, এই বাজে কথা রাখ, কাজের কথা বল। উল্টোপাল্টা বকছিস অনেকক্ষণ থেকে। তবে গতকাল রাতে যিশুর মেসেজটা পাওয়ার পর ওনার দেমাকি ডানাতে প্রাথমিকভাবে সামান্য একটু আঁচড় বসিয়েছি মাত্র। মানে? চমকে উঠে তন্ময় জিজ্ঞাসা করতেই পার্থ বলল হেসে, মানে আমি স্লাইট একটু ডোজ দিয়েছি মাত্র ওনাকে, ওনার চরিত্রের ফোরকাস্টটা করে। মনে হয় একটু আতঙ্কে আছে। যিশু হাসল, ভালোই দিয়েছিস ডোজটা। শোন, দেবাঞ্জনা দেবীর প্রাণের 2 বান্ধবীকে তো বড়শিতে গেঁথে নিয়ে মোটামুটি জীবনসঙ্গিনী বানিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মনে তো হয় সময় হয়ে এসেছে এবারে ব্যাটে বলে লড়াই শুরু হওয়ার। তন্ময় উত্তেজিত হয়ে বলল, পার্থ, আমাদের প্রেমিকাদের কি জানিয়ে দেব নাকি রে এবারে দেবাঞ্জনা দেবীর ব্যাপারে? সবকিছু খুলে বলার তো সময় হয়ে গেছে এখন, কি বল? নো, এখনই না, শুধু লেগে থাক তোরা। এক্ষুনি সব কিছু জানানোর মতন সময় হয়ে ওঠেনি, আরও কটা দিন যেতে দে, ওদের হেল্পের খুবই দরকার। আর এদিকে আমিও পূর্বাভাস মুখার্জি হয়ে মহারানী দেবাঞ্জনা দেবীকে ঠিক রাত 10টা নাগাদ একটু একটু করে ওষুধের ডোজের পরিমাণটা বাড়িয়ে যাব। আরে প্রেমটাকে আর একটু ডিপে নিয়ে যা না শালা, তারপর তো বলবি। পার্থ ঝাঁঝিয়ে উঠতেই তন্ময়ের কাছ থেকে ফোনটাকে কেড়ে নিয়ে যিশু বলল, এই তুই একদম ঠিক কথা বলেছিস, এরাও সব যে সে মেয়ে নয় রে, দেবাঞ্জনা দেবীর একেবারে জিগরি দোস্ত, তাই ভেবে চিনতে পা ফেলাই ভালো। পার্থ বলে উঠল গম্ভীর মুখে ওদেরকে সাবধান করে দিয়ে, এই শোন মন দিয়ে, মেঘনার দীপশিখাকে বলবার জন্য আমি যখন সিগন্যাল দেখাবো ঠিক তখনই সব খুলে বলবি ওদেরকে, বুঝতে পেরেছিস তো? আর খুব ভালো করে সাবধান করে দিয়ে বলবি তোরাই 4 জন ছাড়া যেন ব্যাপারটা আর কোনো কাকপক্ষীতেও টের না পায়, কোনোভাবে যেন লিক আউট না হয়, বুঝলি তো? ঠিক আছে, এখন ছেড়ে দিচ্ছি, অনেক রাত হয়ে গেল তোদের, গুড নাইট। ওপাশ থেকে লাইনটা কেটে দিল পার্থ। এভাবে বেশ কিছুদিন কেটে যেতেই 4 জনের মধ্যে প্রেম পর্বটা যখন অনেকটা গভীরে গিয়ে ঠেকেছে, ঠিক তখনই পার্থর সিগন্যাল অনুযায়ী কাউকে কিছু না জানিয়ে ওরা 4 জন এক জায়গায় গিয়ে মিট করল কিছু জরুরি কথাবার্তা আলোচনা করার জন্য। মেঘনা আর দীপশিখার মনের মধ্যে একটু আধটু সন্দেহের জাল উকিঝুঁকি মেরে চলছিল, কারণ শুধুমাত্র ওদের দুজনের সাথে কি এমন গোপনীয় কথাবার্তা থাকতে পারে। যিশু আর তন্ময়ের এইসব ভেবে সময় মতন সঠিক স্থানে মিট করল ওরা 4 জনে। যিশু আর তন্ময় একে একে প্রথম থেকে যা যা ঘটে চলেছিল দেবাঞ্জনার পার্থ বনাম পূর্বাভাসের সাথে সবকিছুই খুলে বলল তাদের। মেঘনা ফিক করে হেসে বলল, ও আচ্ছা, এবারে বুঝেছি, দেবার মোবাইলে ওই ওয়েল উইশারটাকে। সাথে সাথে পাশ থেকে দীপশিখা গলায় খাকরি দিয়ে হেসে উঠল। অস্ফুটে বলল, বাবা, ওনার মাথায় এত প্ল্যান, এতটাই প্রতিশোধ নেওয়ার স্পৃহা, ধন্য পূর্বাভাস বাবু। ওরা দুজনেই চোখ চাওয়াচাই করে হাসতে লাগলো। মেঘনা দীপশিখার দিকে চেয়ে হাসতে হাসতে বলল, শোন, ভদ্রলোকের দম আছে বটে, কি বল? দেবাঞ্জনাকে পাওয়ার জন্য একেবারে ধনুক বাঁধা পণ করে বসে আছেন উনি।
যিশু পাশ থেকে মৃদু ধমকে উঠে সুর টেনে ভেঙিয়ে বলল, শোনো, এত হাসির কিছুই হয়নি। তবে তোমাদেরকে যার জন্য ডাকা হয়েছে, যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলি ঠিক মতো করে যেতে হবে, বুঝতে পেরেছো তো তোমরা? আমাদের দুই বন্ধুকে শুধুমাত্র সিরিয়াসলি মন দিয়ে একটু সাহায্য করে যাও এই ব্যাপারে, ব্যাস, তাহলেই হবে। হঠাৎই চমকে উঠে বলল দীপশিখা, সে কি? ও আমাদের এত ভালো একটা বন্ধু, ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করব? না না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি পারবো না কিছুতেই এসব করতে ওর সাথে। আমিও পারবো না রে ওর সাথে এরকম বেইমানি করতে। কথাটা বলেই মেঘনা যিশুর দিকে চেয়ে অভিমানের সুরে বলল, এই শোনো, এই উদ্দেশ্য নিয়ে কি তোমরা আমাদের সাথে প্রেম করতে বাধ্য হয়েছিলে, তোমাদের বসের সাথে হাত মিলিয়ে? হঠাৎই এভাবে মেঘনা প্রশ্ন করে ওঠাতে যিশু হকচকিয়ে গেল। পর মুহূর্তে একটু ভেবে বলে উঠল যিশু, শোনো, কারো কথায় না কেউ কাউকে জোর করে ভালোবাসতে পারে না। ভালো লাগা ভালোবাসাটা যার যার তার তার ব্যাপার। তুমিও তো আমাকে নাই পছন্দ করতে পারতে, বা দীপশিখাও তন্ময়ের প্রেমে নাই বা পড়তে পারতো। আর তাছাড়া তোমাদের তো আরও দুই বান্ধবীকেও দেখেছি তোমরা একসাথে ঘুরতে। আমরা তো আর জানতাম না যে ওরা অলরেডি বুকড। ইচ্ছে হলে তো ওদের পেছনেও লাগতে পারতাম দেবাঞ্জনার বান্ধবী হিসেবে। কি মাথায় কিছু ঢুকলো? মেঘনা লজ্জা পেয়ে মাথা নামালো। যাক, গিয়ে এসব ফালতু কথা ছেড়ে এবারে কাজের কথায় আসা যাক। একটু থেমে নিয়ে রাগে উত্তেজিত হয়ে যিশু বলল, ভাবতে পারছো তোমরা রাস্তার সকলের সামনে দাঁড়িয়ে পার্থকে সপাটে একখানা চড় কষিয়েছিল? ওই সাংঘাতিক ডেসপারেট দাম্ভিক মেয়েটি শুধুমাত্র বন্ধুদের সাথে বাজি রেখে 2 সেকেন্ডের জন্য কথা বলতে গিয়েছিল বেচারি পার্থর সাথে, অন্য কোনো বদ উদ্দেশ্য নিয়ে নয়। তোমরা হলে পারতে এরকম একটা অসভ্য অভদ্রের মতো আচরণ করতে রাস্তায় দাঁড়িয়ে সকলের সামনে? বিনা কারণে একটা ছেলেকে এভাবে শাস্তি দিতে? বলো, উত্তর দাও। মেঘনার দীপশিখা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তন্ময় যিশুর হয়ে ফোরন কেটে বলল, ছেড়ে দে যিশু, এত তাড়াতাড়ি ওদের ব্রেনে এসব কিছু ঢুকবে না। পরক্ষণে মেঘনা আর দীপশিখার দিকে চেয়ে বলল তন্ময়, কি তোমাদের প্রাণের বান্ধবীর এই ধরনের বিহেভিয়ারটাকে কি তোমরা সমর্থন করছো? দীপশিখা আর মেঘনা ধীরে দুদিকে মাথা নেড়ে উঠল। তাহলে এখন মন দিয়ে শোনো, প্রথমেই বলে রাখছি, এই ব্যাপারটা কিন্তু আমরা 4 জন ছাড়া আর কেউ যেন জানতে না পারে। কেউ যদি সামান্যতম টের পায় তাহলে আমাদের এই পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে কিন্তু একেবারেই। তন্ময়ের কথা শেষ না হতেই যিশু ঝাঁপিয়ে পড়ে বলল গম্ভীর স্বরে, তাহলে আমাদের সকলের এতদিনকার বন্ধুত্ব, মান মর্যাদা, প্রেম ভালোবাসা আর সবচেয়ে বড় বিশ্বাস যেটা, সব একসাথে শেষ হয়ে যাবে। বুঝতেই পারছো, উকিল দেবেশ সেনগুপ্তের মেয়ে দেবাঞ্জনা সেনগুপ্তকে নিয়ে আমরা আমাদের এই নতুন প্রজেক্ট সাজিয়ে শুরু করতে চলেছি। ওদের দিকে করুণ এক দৃষ্টি নিয়ে চেয়ে চেয়ে রইল মেঘনা আর দীপশিখা। দেবাঞ্জনার এই ব্যবহারের জন্য ওর বান্ধবী হিসেবে নিজেদেরকেও ওদের অপরাধী মনে হতে লাগলো। একটু বাদে দুজনেই একরকম মনের জোর নিয়ে যিশু আর তন্ময়ের সাথে হাতে হাত মেলালো এই ব্যাপারে। তারপর বাইরে ডিনার সেরে যে যার মতো বাড়ি ফিরে গেল। নিউ ইয়র্কে মাটিতে বসে পূর্বাভাস 3-3টে প্রজেক্ট সাজিয়ে ফেলল মিস দেবাঞ্জনা দেবীকে বশ করবার। আর প্রজেক্ট অনুযায়ী প্ল্যান আর প্রোগ্রামগুলোকে ধীরে ধীরে দাঁড় করিয়ে নিল সে। এর 2 দিন বাদেই যিশু আর তন্ময়কে ফোন করে জেনে নিল সে গতরাতে ডিটেলসে পাঠানো মেলগুলো সব পেয়েছে কিনা। ওদের দিক থেকে সাড়া পাওয়ার পর পার্থ পরম নিশ্চিন্ত হয়ে বলল, শোন, সামনের উইকেন্ডে তোদের দুজনের মধ্যে একজনের বাড়িতে গিয়ে তোরা দুজন বসবি আর ল্যান্ডলাইনের স্পিকারটা অন রাখবি। আমি তখন বুঝিয়ে ডিটেলসে ভালো করে বলবো কখন কিভাবে প্রোগ্রামগুলোকে হ্যান্ডেল করবি, ঠিক আছে? আজ একটা জায়গায় যেতে হবে, জরুরি মিটিং আছে একটা। ছেড়ে দিচ্ছি, তোরা তাহলে সময় মতন জানাস আমাকে নেক্সট উইকেন্ডে কবে কখন একসঙ্গে বসতে পারবি, আর সেই মতো আমাকেও টাইমটা ম্যানেজ করে নিতে হবে, বুঝতে পেরেছিস তো? আর দেরি করলে চলবে না, সময় হয়ে গেছে অ্যাকশন শুরু করার। প্রত্যেকটা প্রজেক্ট সাকসেসফুল হওয়া চাই। ওকে বস। এপাশ থেকে ওরা উত্তর দিয়ে উঠতেই লাইনটা ওপাশ থেকে কেটে দিল পার্থ। পরের সানডেতে ঠিক রাত 7:30টার মধ্যে যিশুর বাড়ি চলে এলো তন্ময়। পার্থকে আগে থেকে খবর দিয়ে রাখা অনুযায়ী যিশু তার বাড়ির একমাত্র ছেলে ও তার মা বাবা বর্তমান, ওনারা ছেলের কোনো রকম পার্সোনাল ব্যাপারেই মাথা ঘামান না, বরং ছেলের সাথে বন্ধুর মতোই ব্যবহার করেন আর বিশ্বাসও করেন ছেলেকে। তাই ওনাদের বাড়িতে ছেলের বন্ধু বান্ধবীরা কে কখন আসছে যাচ্ছে আর কতক্ষণ ধরেই বা আড্ডা মারছে বা বাইরে থাকছে, এসব ব্যাপারে কখনোই তারা নাক গলান না। পড়াশোনাতে বরাবরই ভালো ছিল যিশু,
ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কলকাতায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে থাকে সে। অপরদিকে তন্ময়ের বাড়িতে ওরা এক ভাই ও এক বোন। বোন রূপসা 12 ক্লাসে পড়ে, সামনেই পরীক্ষা তার। তন্ময়ের বাবা অনেকদিন হয়েছে এক ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর মা এখনো স্কুলে পড়ান। তবে তন্ময়ের মা সব ব্যাপারেই খুবই স্ট্রিক্ট আর ডিসিপ্লিন মহিলা। যেখানে যেতে হয় বা কিছু করতে হয় সব ব্যাপারেই মায়ের পারমিশন নিয়ে চলতে হয় তাকে। যদিও এত বড় ছেলেকে তার মাও খুবই বিশ্বাস করেন, তবে তার থেকে মাত্র 3 বছরের ছোট বোন রূপসাটা হয়েছে বড্ড ফাজিল। যখন তখন দাদার পেছনে লাগে আর উল্টো পাল্টা কথা বলে বসে, মায়ের সামনে দাদার নামে ইয়ার্কি করে। তন্ময় ইন্টেলিজেন্ট ছেলে, সল্টলেকের এক ভালো আইটি কোম্পানিতে চাকরি করে সে। তন্ময় চাইছিল না তার বাড়িতে রূপসার সামনে দরজা বন্ধ করে কোনো রকম জরুরি আলাপ আলোচনা হোক, তাই যিশুর বাড়িতেই প্রোগ্রামটা করা হলো। রোববার দিন রাত ঠিক 7:30 নাগাদ যিশুর বাড়িতে ল্যান্ডলাইনে কর্ডলেস ফোনটা বেজে উঠল জোরে। কিরে, সবকিছু ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে পার্থের গলা পেয়ে এদিক থেকে যিশু তন্ময় চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তুই বলে যা। তন্ময় উঠে গিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এলো, কারণ এত জোরে কথাবার্তায় হয়তো মাসিমা মেসোমশাই টিভি দেখতে ডিস্টার্ব হতে পারে, যদিও দূরের লাউঞ্জে বসে ওনারা টিভি দেখছিলেন। পার্থ প্রথমে তার প্রজেক্ট 3টেকে ভালো করে বুঝিয়ে নিয়ে তারপর এক এক করে বলে যেতে লাগলো কিভাবে কোন প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে হবে। এর মধ্যে ওরাও কোনো জায়গায় সামান্যতম কনফিউশন লাগলে পরে প্রশ্ন করে ক্লিয়ার করে নিতে লাগলো। এভাবে প্রায় টানা 2 ঘন্টা ধরে কথা বলার পর শেষের দিকে তন্ময় জিজ্ঞাসা করে উঠল, তাহলে আর কি, নেক্সট উইকেন্ড থেকে লেগে পড়ি, কি বল? নিশ্চয়ই, শুভস্য শীঘ্রম। পার্থ বলে ওঠার সাথে সাথে যিশু বলল, তুই একদম চিন্তা করিস না গুরু, সময় মতন তোকে আমরা আপডেট দিয়ে যাব, ডোন্ট ওয়ারি। তাহলে তো হয়েই গেল, আজ তাহলে ছেড়ে দিচ্ছি, গুড নাইট। গুড নাইট। দুদিক থেকে লাইনটা কেটে গেল। সেদিন রাতেই মেঘনা আর দীপশিখার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ওদের সাথে যিশুর বাড়িতে। দীপশিখা প্রথমে মেঘনার বাড়ি গিয়েছিল। দুজনে মিলে বসে বসে কিছুক্ষণ গল্পগুজব করে 9:30 পর প্রায় 9:45 বাজিয়ে একটা উবার ডেকে যিশুর বাড়ি ঢুকলো ওদের কথা মতন। 4 জনে বসে পুরো প্রজেক্টটাকে নিয়ে ভালো করে কথা বলে নিয়ে ওর নিজেদের মধ্যে যার যার দায়িত্ব অনুযায়ী পরিষ্কার করে বুঝে নিয়ে ফাইনাল করে নিল। সবশেষে মেঘনার দীপশিখার দিকে চেয়ে তন্ময় বলল, পুরো ব্যাপারটা খুব সিরিয়াসলি আর ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে কিন্তু। বুঝতেই পারছো তো, কেসটা উকিল দেবেশ সেনগুপ্তের মেয়ে শ্রীমতী দেবাঞ্জনা সেনগুপ্তকে নিয়ে। উল্টো দিক থেকে শুকনো মুখ নিয়ে মেঘনা আর দীপশিখা দুজনে ঘাড় নেড়ে উঠল। এর মধ্যেই বাইরে থেকে ডিনার অর্ডার করে 4 জনে মিলে শেয়ার করে খেলো ওরা। তারপর যিশু বাদে বাকি 3 জন যে যার বাড়ি ফিরে গেল রাত 12টার ভেতরেই। মেঘনা আর দীপশিখাকে তন্ময় ড্রপ করে দিয়ে নিজের বাড়ি ফিরে গেল সে। প্রজেক্ট নাম্বার 1। ফোনে ফোনে কথা বলে নিয়ে ওরা সকলে আবারও একটা কফি শপে মিট করলো। সেখানে মেইন ভূমিকার রোল নিয়ে যিশু বলল, একটা বাইরে পিকনিক করার প্ল্যান করা যেতে পারে, কি সকলে রাজি তো? মেয়েরা সাথে সাথে হাত তুলে জোরে বলল, ওফ, এক্সিলেন্ট আইডিয়া। তাহলে সামনের উইকেন্ডে সানডেতেই করা যেতে পারে। আমরা খুব সকাল সকাল সকলে বেরিয়ে পড়ব। ডায়মন্ড হারবারের দিকে লং ড্রাইভে গিয়ে একটা ভালো স্পট দেখে সেখানে একটা পিকনিক পার্টি করব আমরা। প্রতীক দিয়ার দিকে আর চোখে চেয়ে হেসে বলে উঠল, এত সকালে মেয়েরা কি রেডি হয়ে বেরোতে পারবে? দিয়া চমকালো, কি বলতে চাইছো তুমি? ভোর না হতেই লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়বো নাকি সকলে? দেবাঞ্জনার দিকে ভ্রু কুচকে তাকালো দিয়া, আমতামতা করে বলল, এই দেবা, তুই পারবি রে এত তাড়াতাড়ি রেডি হয়ে উঠতে? প্রতীক সাথে সাথেই টিপ্পনি কাটল, আবার দেবকে টানছো কেন দলে? তুমি তোমার নিজেরটা ভাবো না। এখানে তো কোথাও লাঞ্চ পার্টিতে যাচ্ছি না যে হেলে দুলে সেজে গুজে বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বার হলেই হবে। দিয়া, আমি পারবো রে তৈরি হয়ে নিতে, রোজ রোজ তো আর এভাবে বেরোতে হবে না। দেবাঞ্জনার কথায় সায় দিয়ে দিয়া, সাত্বিকা আর মেঘনাও আস্তে করে ঘাড় দুলিয়ে রাজি হলো। যিশুর নজরে আসতেই বলে উঠল, তাহলে আপাতত সানডেতে সকাল 9টায় বাস বুক কর প্রতীক। এটাই দেখ শেষ পর্যন্ত কটায় গড়ায়।
প্রতীক বলল, ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল রইল। নেক্সট সানডেতে 9টার মধ্যে দিয়াদের বাড়ির কাছাকাছি বাস টার্মিনাসে পৌঁছে সকলে অপেক্ষা করবে। ওর পেছনের পার্কিং লটে গাড়ি পার্ক করা জায়গাও রয়েছে। কি সকলে রাজি তো? বোঝানো গেল ব্যাপারটা? যিশুর কথায় সকলেই আঙুল দেখিয়ে বলল, ডান। এবারে কে কি নিয়ে যেতে পারবে? আলোচনা হতে লাগলো। সাত্বিকার অভ্র পেপার প্লেট, পেপার গ্লাস, টিস্যু বাক্স, প্লাস্টিক স্পুন, বড় 2-1টা হাতা আর বসার জন্য বড় বড় চাদর নিয়ে যাওয়ার দায়িত্ব নিল। দিয়া আর প্রতীক নানা ধরনের স্ন্যাক্স ও এক বড় প্যাকেট মিষ্টি নিয়ে যাবে বলল। দীপশিখার তন্ময় বড় এক ফ্লাক্সে গরম জল, কিছু টি ব্যাগ ও কফি, ঠান্ডা জলের কয়েকটা বোতল আর কিছু হিন্দি গানের মিউজিক কালেকশন করে নিয়ে যাবে বলল। মেঘনার যিশু ড্রিঙ্কস নিয়ে যাওয়ার দায়িত্ব নিল। দেবাঞ্জনা চুপচাপ বসে সব শুনছিল। হঠাৎই মুখে সামান্য হাসি টেনে বলে উঠল, বাহ, আমি সিঙ্গেল বলে আমার কিছু নেওয়ার রাইটস নেই নাকি? যিশু সাথে সাথে বলে উঠল, নিশ্চয়ই, বলো তুমি কি নিতে চাও? দেবাঞ্জনা মনে করিয়ে দিয়ে বলল, রাস্তাঘাটে বেড়াতে বেরোলে তো ছোটোখাটো টুকটাক অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই যদি আমি ফার্স্ট এইড বক্সটাকে সাথে করে নিয়ে যাই তাহলে কেমন হয়? দ্যাটস এ গুড আইডিয়া। এতক্ষণে ডাক্তারের মতন কথা বলেছে। সত্যি, সাথে একজন ডাক্তার থাকা অবশ্যই দরকার। তন্ময় হেসে দেবাঞ্জনাকে অভিনন্দন জানিয়ে বলে উঠল। একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে প্রতীক কার সাথে যেন কথা বলছিল। হঠাৎই সকলের সামনে এসে দাঁড়িয়ে দুহাত তুলে চেঁচিয়ে বলে উঠল, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমি বাস ড্রাইভারের সাথে কথা বলে একেবারে বুক করে নিয়েছি। সানডেতে সকাল 9টার জায়গায় ঠিক 9:30 নাগাদ বাস আমাদের জন্য একেবারে রেডি থাকবে, ঠিক আছে? মেয়েরা সব খুশি তো? সকলেই ঘাড় দুলিয়ে উঠল। এরপর ঘড়ির দিকে চেয়ে একে একে সব উঠতে লাগলো। যিশু, তন্ময় আর অভ্র উঠে দাঁড়িয়ে প্রতীকের সাথে হাত মেলালো। তারপর এক এক করে সব বেরিয়ে পড়ল। বাইরের দিকে বেরোতে থাকাকালীনই মেঘনার দীপশিখা দুজনেই এক ঝলক অন্যদের দিকে চেয়ে একটু আলাদা হয়ে গিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো। এই মনে আছে তো আমাদের কি কি করতে হবে দেবার ব্যাপারে? দীপশিখার কথায় মেঘনার শুকনো মুখ করে বলল, হ্যাঁ জানি, প্রথমটাই তো আমার টার্ন, ভীষণ নার্ভাস লাগছে রে। সারা সপ্তাহ ধরে মেয়েদের মধ্যে কে কি ড্রেস পরে যাবে এসব নিয়ে কথাবার্তা হওয়ার পর যাওয়ার আগের দিন শনিবার রাত 10টা নাগাদ দেবাঞ্জনার মোবাইলে টুং করে আওয়াজ হয়ে মেসেজ এসে পড়ল একটা। দেবাঞ্জনা দেবী, মনে হচ্ছে আপনারা বন্ধু বান্ধবীরা মিলে সব কোথাও যাওয়ার প্ল্যান করছেন আগামীকাল। যেখানেই যান না কেন খুব সাবধানে থাকবেন কিন্তু, কারণ আপনার কোনো মূল্যবান জিনিস হারানোর প্রবল সম্ভাবনা রয়েছে, হয়তো পরে পেয়েও যেতে পারেন। আমার দায়িত্ব মনে করানো, তাই করলাম। ভালো থাকবেন। আজ আমার একটু তাড়া আছে, রাখছি, বুঝলেন? পূর্বাভাস। কী রে বাবা, লোকটা ঠিক যাওয়ার আগের দিন কোত্থেকে হঠাৎ করে উদয় হয়ে ঝড়ের বেগে একটা বেদবাক্য বলে দিয়ে এই লাইনটা কেটে দিল। আশ্চর্য তো, যাওয়ার আনন্দটাই মাটি করে দিয়ে গেল বজ্জাত লোকটা। কি মূল্যবান জিনিস হারাবে আমার। সেদিন রাতেও ভালো করে ঘুম হলো না দেবাঞ্জনার। পরদিন ঠিক সকাল 9টা, 9:15টার মধ্যে একে একে সব বাস ডিপোতে এসে হাজির হলো। তারপর বাস এসে দাঁড়াতেই যে যার জিনিসপত্র নিয়েও সঠিকভাবে রেখে দিয়ে বাসের সিটে গিয়ে বসলো। গল্পগুজব হইচইয়ের সাথে নানা ধরনের স্ন্যাক্স আর তার সাথে কেউ কেউ সফট ড্রিঙ্কস অথবা চা নিয়ে বসলো। মেঘনার দীপশিখা বাসে উঠেই পাশাপাশি জায়গা করে নিয়ে বসলো। তন্ময় এসে মাঝে মধ্যে দীপশিখার পাশের খালি সিটটাতে এসে বসছিল। ওদের ঠিক সামনের সিটটাতে সাত্বিকা, দেবাঞ্জনা আর দিয়া বসেছিল। ছেলেরা মাঝে মধ্যে পাল্টাপাল্টি করে ওর জায়গায় গিয়ে বসছিল। কথা বলতে বলতে গত রাতের কথাটা মনে পড়তেই দেবাঞ্জনা বলে উঠল সাত্বিকার দিয়ার দিকে চেয়ে, এই শোন, ওই পাগলটা না গতকাল রাতে আমায় আবার একটা মেসেজ পাঠিয়েছিল। কি লিখেছে জানিস? কি? সাত্বিকা অবাক চোখে চেয়ে জিজ্ঞাসা করতেই সে আর দিয়া দুজনে দুপাশ থেকে ঝুঁকে পড়ে দেবাঞ্জনার দিকে তাকাতেই দেবাঞ্জনা বলল, লিখেছে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাকে নাকি খুব সাবধানে থাকতে, মানে আমার কোনো মূল্যবান জিনিস হারাতে পারে, পরে হয়তো পেয়েও যেতে পারি। আরে বাপস, সে কি রে, এত দুর্দান্ত জ্যোতিষবিদ্যা কেউ হার মানাতে চলেছে রে? শুধুমাত্র জীবনের বিপদ সংকেতের ইঙ্গিতই না, চরিত্র থেকে শুরু করে রক্তের সম্পর্ক, কোনো কিছু হারানোর সংকেত সবই জানেন দেখছি এই মহাপুরুষ পূর্বাভাস মহাশয় মানুষটি। সাত্বিকার হেসে হেসে জোরে বলা কথাগুলোতে দেবাঞ্জনা, সাত্বিকার দিয়া তিনজনই প্রচণ্ডভাবে জোরে হেসে উঠল একসাথে। গায়ে গায়ে লাগানো পেছনের সিটে বসা মেঘনা আর দীপশিখাও ওদের কথাগুলো সব শুনে চলছিল আর একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে সামান্য হেসে উঠল নীরবে।
ওদিকে কিছু পুরনো কিশোর লতা আর কিছু রিসেন্ট হিন্দি সিনেমার হিট রোমান্টিক গানগুলো বেজে চলছিল। ছেলেরা উঠে এসে মাঝে মধ্যে মেয়েদের পেছনে লেগে নানা ধরনের ইয়ার্কি ফাজলামি করতে গিয়ে তারাও উপযুক্ত জবাব পেয়ে চলছিল মেয়েদের তরফ থেকে। গল্পগুজব আর হই হই করতে করতে কখন যে এতটা রাস্তা পেরিয়ে এসে একসময় ডায়মন্ড হারবারের কাছাকাছি এসে পৌঁছলো তারা কেউ টের পেল না। বাসটা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত একটা ভালো স্পট দেখে দাঁড়িয়ে গেল। বাহ, কি অপূর্ব জায়গাটা, দিয়া বলতেই মেঘনা বলল, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে চারিদিকে। দীপশিখা বলল, সত্যি রে, না বেশি গরম না বেশি ঠান্ডা, দারুণ টেম্পারেচার। দেবাঞ্জনা সানগ্লাসটা চোখে পড়ে নিয়ে বলল, ইস সত্যি কতদিন বাদে যে সকলে মিলে একটা আউটিংয়ে বেরোলাম, কি যে ভালো লাগছে আমার। সাত্বিকা আনন্দে গেয়ে উঠল হাত তুলে, আলো আমার আলো, ওরে আলোয় ভুবন ভরা। ছেলেরা বাস থেকে জিনিস নামাতে লাগলো এক এক করে। অভ্র হাসলো, সাত্বিকাকে ডেকে বলল, এই যে মহারানী, শুধু গান গাইলে হবে, আমাদেরকে তো একটু হেল্পও করতে হবে। দেবাঞ্জনা বলে উঠল সাথে সাথে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে সাত্বিকা, দীপশিখা, দিয়া ওদের সবার দিকে চেয়ে বলল, এই আমরা বসার জন্য চাদর টাদরগুলো এদিকটা এখানে বিছিয়ে ফেলি, কি বল? সকলে মিলে ধরাধরি করে পাততে থাকাকালীন মেঘনা চারিদিকে এক পলক চেয়ে নিয়ে বলল, একদম ঠিক বলেছিস রে দেবা, এটাই দারুণ স্পট। এখান থেকে চারিদিকটা কি সুন্দর দেখা যাচ্ছে, একটু দূরের লেকটাকেও। দীপশিখা তৎক্ষণাৎ বলে ওঠে, চারিদিকটা কত সবুজ গাছপালায় ভরা, এই জায়গাটা বসার জন্য সত্যি কিন্তু দারুণ। দেবাঞ্জনা গাছটার ওপরের দিক থেকে নেমে আসা চারিদিকে ছাতার মতন ছড়ানো ডালপালার দিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। দেখ, এত বড় বিশাল গাছটার ডালায় ডালায় কি সুন্দর হলুদ ফুলের গোছা ছড়ানো। দিয়া চাদর সব পাতার সাথে সাথেই ধপ করে বসে পড়ে চোখ বুজলো মুখ দিয়ে আওয়াজ করে, আহ কি সুন্দর মিষ্টি হাওয়া ভেসে আসছে দূর থেকে, প্রাণটা সত্যি জুড়িয়ে যাচ্ছে রে। ছেলেরা এক এক করে বাস থেকে জিনিসপত্রগুলো সব নামিয়ে নিয়ে এলো। চারিদিক থেকে ছেলেদের হাঁক ডাক করে জোরে চেঁচিয়ে কথা বলা, মেয়েদের কলকলানি, হাসি ঠাট্টাও গল্পগুজবে গম গম করে জমে উঠল একটা সুন্দর শান্ত পরিবেশ। চিয়ার্স করে ড্রিঙ্কসের বোতল খোলা হলো, সাথে স্ন্যাক্স। মেয়েরা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠে একজন আরেকজনের গায়ে ঢলে পড়তে লাগলো। প্রতীক হাসতে লাগলো, এ কি, এত মাছের বাজার বসিয়ে দিয়েছে দেখছি একেবারে। তন্ময় সুর মেলালো প্রতীকের কথায়, হাসতেও পারে বটে এরা, আর এত জোরে জোরে মায়েরি। অভ্র টিপ্পনি কাটলো হেসে, এরপর লোকজন এসে ভিড় করে দাঁড়াবে, নিজেরা না ঘুরে বেরিয়ে এদের সার্কাস দেখার জন্য। মেয়েরা সব নিজেদের মধ্যে গল্প, হাসি, আড্ডা আর ফেসবুক নিয়ে এতটাই ব্যস্ত ছিল, ওদের কথাগুলো কানেই দিল না। ছেলেরা সব তাস নিয়ে বসে পড়ল, কেউ বা কুশানে ভর দিয়ে, কেউ বা আধশোয়া অবস্থায়। দেখতে দেখতে 1:30 বেজে যাওয়াতে সকলেরই খিদে পেয়ে গেল ভীষণভাবে। ছেলেরা সব বাস নিয়ে বাইরে গিয়ে রেস্টুরেন্ট থেকে গরম গরম মাটন বিরিয়ানি আর রায়তা নিয়ে এলো। কি দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধেতে আরও বেশি করে খিদেও পেয়ে যাচ্ছে। মেঘনা কথায় যিশু হেসে বলল, আপনারা এবারে দয়া করে প্লেট, চামচ আর হাতা বার করে আমাদেরকে ধন্য করুন, এই ড্রাইভাররাও তো খাবে তাই না? দিয়া কথাটা বলতেই প্রতীক মুখে হাসি টেনে বলল, ওহো, ড্রাইভারটি আলাদা করে ওর জন্য লাঞ্চ নিয়ে এসেছে কিনা জিজ্ঞাসা করা হয়নি তো। দিয়া, তুমি গিয়ে কি একবার জিজ্ঞাসা করে আসবে নাকি ওকে? দিয়া অবাক চোখে চেয়ে পরক্ষণেই লজ্জা পেয়ে উঠল, সবে তো ইয়ার্কি মেরো না তো। দেবাঞ্জনা ড্রাইভারেরটাও একটা প্লেটে বেড়ে প্রতীকের হাতে ধরিয়ে দিতেই প্রতীক সেটা নিয়ে ড্রাইভারকে দিয়ে এলো। এরপর সকলে শেয়ার করে খাবারগুলো সব খেয়ে শেষ করে নিয়ে চটপট জায়গাটাও পরিষ্কার করে ফেলল। মেয়েরা প্রত্যেকেই একটা করে জলের বোতল তুলে নিয়ে কিছুটা খেয়ে নিয়ে সকলে মিলে বসার জায়গাটা থেকে সামান্য একটু দূরে টয়লেট দেখে ওয়াশ বেসিন ও টয়লেট হয়ে এলো। এরপর ছেলেরা কেউ কেউ সম্পূর্ণ শুয়ে পড়ে, আবার কেউ আধশোয়া অবস্থায় সিগারেট ধরিয়ে গল্প করতে লাগলো নিজেদের মধ্যে। দেবাঞ্জনা চারিদিকে চেয়ে বলল, সত্যি এত সুন্দর জায়গাটা, একটু হাঁটাচলা করলে খাবারটাও হজম হয়ে যাবে রে, বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। সাত্বিকা আগ্রহ দেখালো, চল ওই লেকটার কাছে যাবি, দূর থেকে কেমন হাতছানি দিচ্ছে। দীপশিখা আর মেঘনাও লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ চল চল। কিছুক্ষণ লেকের ধারে গিয়ে ঘুরে ও চারপাশটা আরও একটু এগিয়ে গিয়ে ঘুরে বেরিয়ে এ ওর ফটো ও সকলে মিলে সেলফি তুলে ধীরে ধীরে ফিরে এলো নির্দিষ্ট জায়গায়। ছেলেদের মধ্যে ক্রিকেট নিয়ে তর্ক বিতর্ক চলছিল তখন।
তর্ক বিতর্ক যখন একেবারে প্রবল তুঙ্গে আর মেয়েরা চা কফি বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, গরম জলের সাথে পেপার কাপ, স্পুন, টি ব্যাগ, চিনি ও দুধ বার করে নিয়ে, আর ঠিক তখনই চুপি চুপি সকলের নজরে এড়িয়ে মেঘনা দেবাঞ্জনার পেছন থেকে হ্যান্ডব্যাগটাকে তুলে নিল। তারপর কায়দা করে নিজের ওড়নায় আড়ালে লুকিয়ে কাছাকাছি শেপ করে কাটা ছোট্ট একটা গাছের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিয়ে এসে বসলো আবার নিজের জায়গায়। আর এমনভাবে জায়গাটাকে টার্গেট করে রাখলো যেন ওদের বসার জায়গাটা থেকে ঝোপটাকে দেখতে পাওয়া যায়। ব্যস্ত দেবাঞ্জনা মৃদু হেসে বলল তার ফ্ল্যাক্স থেকে কাপগুলোতে গরম জল ঢালতে ঢালতে, ভাগ্যিস আরেকটা ফ্ল্যাক্সে করে আমিও গরম জল নিয়ে এসেছিলাম, নতুবা গরম জল শর্ট পড়তো। চা হাতে নিয়ে কথাটা কানে যেতেই অভ্র বলে উঠল হেসে, এই জন্যই দেবাঞ্জনা তোমাকে আমি সবচাইতে বুদ্ধিমতী মেয়ে হিসেবে মনে করি, বুঝলে তো? কখন কোথায় কি নিয়ে যেতে হবে, কোথায় কতটা কি কথা বলতে হবে, সেসব ব্যাপারে তোমার বুদ্ধির তুলনা নেই। তন্ময় সাথে সাথে হেসে বলল অভ্রর দিকে যে, যা, বেলা শেষে সকলের মাঝে দিলে তো একটা বম ফেলে। বেশ হাসি খুশিভাবে দিনটা শেষ হতে চলছিল। সাত্বিকা ঠোঁটের কোনায় হাসি নিয়ে বলল, কথাটা তো অভ্র ঠিকই বলেছে, আমাদের মধ্যে সত্যি দেবার বুদ্ধির তারিফ করতে হয়, ও ভীষণ অর্গানাইজড। দেবাঞ্জনা লাজুক এক মুখ নিয়ে বলল, সব ব্যাপারেই একটা লেকচার দেওয়া স্বভাব তোদের, একটু চুপ করবি? যিশু অন্যদের মতো দাঁত বার করে হেসে দেবার দিকে চেয়ে মনে মনে মুখ ভ্যাংচালো। বার করছি তোমার অতিরিক্ত বুদ্ধির উপযুক্ত উপহার। সন্ধ্যের মুখে দূর থেকে কোকিলের ডাক ভেসে আসতে লাগলো। চা খাওয়া সেরে সবকিছু গুছিয়ে নিয়ে সকলে যখন উঠবো করছে, ঠিক তখনই দেবাঞ্জনা তার হ্যান্ডব্যাগটাকে পাগলের মতন খুঁজতে শুরু করলো। দীপশিখা উদ্বিগ্ন গলায় বলল, তুই ভুল করে বাসে ফেলে আসিসনি তো দেবা? ভালো করে ভেবে দেখতো একবার। আরে বাবা না, ওতে আমার মোবাইল থেকে শুরু করে আমার পার্স, ড্রাইভিং লাইসেন্স আরও সব ভীষণ জরুরি কাগজপত্র রয়েছে। আর তাছাড়া আমি এখানে এসেও তো আমার ব্যাগ থেকে বার করে মোবাইলটাকে চেক করেছি কতবার। সকলেই নানাভাবে দেবাঞ্জনাকে সান্ত্বনা দিয়ে যেতে লাগলো। খোঁজার সাথে সাথে দেবাঞ্জনার কাঁদো কাঁদো গলা শুনে যিশু বলে উঠল, এত নার্ভাস হয়েও না, দাঁড়াও দাঁড়াও, আমি তাও একবার বাসটা চেক করে আসছি ভালো করে। এভাবে সকলেই যখন চারিদিকে খোঁজায় ব্যস্ত, তার বেশ কিছুক্ষণ বাদে মেঘনা ধীরে ধীরে খোঁজার ভান করে ওই ঝোপটার কাছে এসে ব্যাগটা তুলে নিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই তো তোর ব্যাগ পেয়ে গেছি রে। সকলে ছুটে এলো একসাথে সেখানে। মেঘনা দেবাঞ্জনার দিকে চেয়ে বলল উত্তেজিত স্বরে, আমার মনে হয় তুই এখান দিয়ে যাবার সময় অন্য মনস্কভাবে তোর হাত থেকে ব্যাগটা কোনোভাবে পড়ে গিয়েছিল, তুই টের পাসনি একদম। দুহাতে ব্যাগটাকে চোখের জলে জাপটে ধরল দেবাঞ্জনা। চোখ মুছতে মুছতে অস্ফুটে বলে উঠল, এরকম তো হয় না আমার, কি জানে হয়তো হবে। বাস ছাড়তে না ছাড়তেই আবারও তীব্র হইচই আর গান বাজনা শুরু হয়ে গেল। এরই মধ্যে রাত যত বাড়তে থাকলো, দেবেশ সেনগুপ্ত বেশ কয়েকবার দেবাঞ্জনার মোবাইলে ট্রাই করতে করতে ক্লান্ত হয়ে পড়তে লাগলেন। রাগে গজর গজর করতে শুরু করে দিলেন তিনি। শেষ পর্যন্ত অনেক রাতে বাড়ি ফিরে দেবাঞ্জনা তার বাবা মাকে তার ব্যাগ হারানোর সব গল্প খুলে বলল এক এক করে। তারপর নিজের ঘরে গিয়ে প্রথমেই মোবাইলে খুঁজতে লাগলো তার কোনো মেসেজ এসেছে কিনা। না, আর কোনো মেসেজ তো আসেনি। মনে মনে ভাবতে লাগলো দেবাঞ্জনা, লোকটা তো তাহলে ঠিক কথাই বলেছিল আমার সম্পর্কে। তা না হলে একেবারে হুবহু লোকটার ফোরকাস্ট মিলে গেল কি করে? কে এই লোকটা? আমাকে জানতেই হবে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করা হবে। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।